সকাল ৬টা বাজে, বাড়ির সবাই ঘুমন্ত, ইনফ্যাক্ট আমরাও ঘুমিয়েছিলাম। হঠাৎ আম্মু ডাকলো, চাচা ডাকলো যে মৌয়াল এসেছে। বেসিক্যালি যারা মধু সংগ্রহ করে, মৌচাক কাটে, তাদেরকে মৌয়াল বলে। তো উনি এসেছেন, ওনাকে অ্যাকচুয়ালি আমরাই খবর দিয়েছিলাম আমাদের বাড়িতে গাব ফলের গাছে মৌচাক হয়েছে, মানে মৌমাছি বাসা বেঁধেছে। আর এটা এমন একটা পর্যায়ে যে এখন এটাকে কাটলেই বেশি ভালো হবে, তো আমরা মধুও নিতে পারবো, সেই চিন্তা করে তাকে ডাকা হয়েছিল। আজকে একদম সকালবেলা উনি এসেছেন, কারণ বাড়ির সবাই এই টাইমে ঘুমিয়ে থাকে, স্পেশালি বাচ্চারা। তো এই টাইমে মধু কাটাটা এবং মৌমাছির যে ঘোরাফেরা করে আর কি, মৌচাক কাটার পরে বাচ্চাদের কোনো সমস্যা হবে না। সো এটা একটা পারফেক্ট টাইম। একদম ওখান থেকে ওনাদের টেকনিক অনুযায়ী ওনারা মধুর চাকটা কাটলো। আর এখন এই যে পুরা হানিকম্ব, এটা এখন এখান থেকে হচ্ছে মধুটা সংগ্রহ করবে। এটা আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি এবং সেটা আমাদের বাড়িতেই দেখেছি। বাট এইবার যেহেতু আমার সুযোগ হয়েছে, তাই আমি আপনাদের জন্য একটু ভিডিও ক্লিপ নিলাম। একদম খাঁটি মধু। মোবাইলরা ওরা, এই ভাইয়াটা বলছিল যে ওনারা ১৫০০ টাকা কেজি দরে মধু ওনারা বিক্রি করে। আর এই মুহূর্তে আমরা যখন আর কি মধু কাটাচ্ছি ওনাকে দিয়ে, উনি কিন্তু কোনো প্রকার টাকা নেয়নি। উনি যতখানি মধু হয়েছে ঠিক তার অর্ধেক, মানে আমরা অর্ধেক নিতে পারবো এবং বাকি অর্ধেকটা উনি নেবে। উনি কোনো টাকা নেবে না। আর এই মধু সংগ্রহ করেই উনি ১৫০০ টাকা কেজি করে বিক্রি করে। এটা একটা অফ সিজন, স্পেশালি যখন নাকি সর্ষে ফুল হয় অক্টোবর থেকে ডিসেম্বর, ওই সময়টায় নাকি ওনরা এমনও দিন গিয়েছে যে মৌচাক ওনরা ১০০টার উপরেও কেটেছে। মানে তখন একদম ওনাদের সিজন এবং তখন ওনাদের ইনকামটা মাশাল্লাহ ভালো থাকে। আর এটা একটা অফ সিজন ওনারা পেয়েছে। যদিও উনি বলল যে গতকালকে উনি আরেকটা জায়গায় কেটেছে, তখন সেখানে অ্যারাউন্ড ১৯,০০০ টাকার মধ্যে উনি কালেক্ট করতে পেরেছে। একদম পিওর খাঁটি মধু। মানে আমার এর আগে কখনোই মধুর প্রতি এত টান নাই, বা আমি খেতে একটা পছন্দ করি না, খুব কম। হয়তো বা কিছু সময় কোনো সস বানিয়ে খেলে খাওয়া যেত, বাট এখন আয়ানকে খাওয়ানো হয়, কারণ ঠান্ডার যে একটা প্রবণতা থাকে বা হালকা ঠান্ডা কাশি যখন হয়, তখন তুলসী পাতার সাথে এই মধুটা খাওয়ানো কিন্তু খুব ভালো। ইনফ্যাক্ট আয়ানের যে ডক্টর, উনিও সাজেস্ট করেছিলেন। একদম খাঁটি মধু, মানে ফ্রেশলি স্টেন খাঁটি মধু। আমি মধু খাওয়ার একদমই পাগল না। আমার মধুর স্মেলটা আগে খুব বেশি একটা ভালোও লাগতো না, বাট কম বেশি বাড়ির সবাই খায়। আর এই যে দেখেন, মাশাল্লাহ, আমার চাচাতো বোন, ছোট চাচার ছোট মেয়ে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য, ওকে কিন্তু ওর মা খাইয়ে দিচ্ছে না। ইনফ্যাক্ট ওর খাবার নিয়ে পিছে ঘুরছেও না। জাস্ট একটা বাটিতে আলু ভাজি আর রুটি দিয়েছে ছিঁড়ে, যাতে ও ইজিলি খেতে পারে, এবং সে সেটা খাচ্ছে। যেটা আমাদের জন্য রান্না হয়েছে সেটাই। কোনো কোরিয়ান চায়না বেবি না যে ওর কালচারটা আলাদা। ও মাশাল্লাহ খাচ্ছে। যাই হোক, এটা পুরো আমাদের এরিয়া, মানে আমাদের বাড়ি। সবাই তখন কম বেশি দেখা যায় দালান করে কিংবা পাকা ঘরবাড়ি করে, বাট আমাদের হচ্ছে এরকম ঘরবাড়ি, মানে বলতে পারেন একদম আবেগে আপ্লুত হয়ে কেউ এগুলো আর চেঞ্জ করে না। আমার দাদার বাবা, মানে আমার আব্বুর দাদা দাদি, তারা এরকম অবস্থাতে এই ঘরটাতেই ছিলেন, তাদের এই ঘরেই মৃত্যুবরণ করেছে, এবং আমার দাদা দাদিও সেম। তো এগুলো নিয়ে না আসলে ওভাবে কেউ চেঞ্জ করতে চায় না বা চেঞ্জ করে না, যদিও চেঞ্জ করা দরকার সব কিছু। এনিওয়েজ, লাস্ট ভিডিওটাতে আমি বলেছিলাম মেজো কাকির বাড়িতে গিয়েছি। আসলে ওটা মেজো কাকির বাবার বাড়ি ছিল, আমি অত ডিটেলসে কি বলিনি। মেজো কাকির বাবার বাড়িতে আমাদের আর কি পিঠা খাওয়ার দাওয়াত ছিল। আর এই যেখানে কাকি রান্না করছে, মানে রুটি বানাচ্ছে, সকালে রুটি, আলু ভাজি আর ডিম খাওয়া হবে। আর আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আয়ান ঘুমাচ্ছে, সেজন্য একটু এদিক ওদিক, আমি একটু ফ্রি আছি। ও ঘুম থেকে উঠলে আমি ওকে নাস্তা খাওয়াবো, নাস্তাও রেডি করে রাখা হয়েছে। এখানে একটা জাম গাছ ছিল, এই রাস্তাটা হওয়ার কারণে জাম গাছটা কেটে ফেলা হয়েছে। এইখানে জামের দিনে মানে পুরো কালো হয়ে থাকে। আমি এখনও শিওর না যে একটা জাম গাছ আছে কিনা। পুরো রাস্তাটা কালো হয়ে থাকে, বিছায়া থাকে। এরপর চলে আসছি নাস্তা করতে। নাস্তায় ওই যে রুটি, ডিম ভাজি, আলু ভাজি,
মানে আমরা সকালে ভাত খাই না, তো সের জন্য বানানো হয়েছে। দেশ গ্রামের লাকড়ির চুলায় রান্না হয়, মাটির চুলায় রান্না হয়, দেখে না সব খাবারই আমার কাছে মজা লাগে। এরপর আয়ানকে খাওয়ানোর পরে আমরা একটু আশপাশে ঘোরাফেরা করতেছিলাম, কারণ এই টাইমে অনেক রোদ ছিল। এরপর দেখলাম আইসক্রিম যায়, তো আম্মুর কাছে তো এই আইসক্রিম, মালাই, কুলফি এগুলোর ব্যাপারে অনেক শুনেছি, তো ভাবলাম সেরকম কিনা নেই, বাট সেরকম না। আয়ান আইসক্রিম নিয়েছিল, বাট ও খায়নি, আর আমরাও নিয়েছিলাম, খেয়ে দেখেছি কেমন আর কি টেস্টটা। এরপর আমার ছোটো মামার মেয়ে এসেছে, মুনতাহা, মাশাল্লাহ। ছোটো মামির বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে আমার দাদু বাড়ির পাশেই, তো ওরা নানু বাড়ি এসেছে, দেন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো একটু দেখা করতে আর কি। আর এখানে মুনতাহা তো সুজনকে অনেক পছন্দ করে, অনেক ছোটোবেলা থেকে অনেক পছন্দ করে। ও আর কারো কাছে যাক আর না যাক, সুজন যদি ডাকে হাত বাড়িয়ে ওর কাছে দৌড়ে যাবেই। তো এখানেও এসে ভাইয়ার কোলে বসে কলা খাচ্ছে, আর দুলা ভাইও শালিকে সেবা যত্ন করছে। আহা ছোটো ছোটো শালি, সবার বড় হলে আর কি যা হয়। আয়নেরও মনে হয়েছে বাবা আমাকে একটু আহ্লাদ করুক, একটু আদর করুক, তার বাবা তাকে সেই অ্যাটেনশনটা এখন দিচ্ছে। গ্রামে আসবো আর হাটের সিঙ্গারা খাবো না, এটা হয়ই না। সুজন খুব ভালো করে জানে যে আমার গ্রামের সিঙ্গারা খেতে কত ভালো লাগে, ঢাকার থেকে হাজার হাজার গুণ ভালো। 12টা সাড়ে 12টা বাজার পর আমাকে বললো চলো বাজারে যাই, সিঙ্গারা খেয়ে আসি। আর আমি তো অবশ্যই 2 পায়েই খাড়া আছে, সিঙ্গারা খাবো আবার না কিসের। চলে গিয়েছিলাম বাজারে, তারপর সিঙ্গারা খেয়ে দেন বাড়ি ফিরতেই দেখি যে বিয়ে বাড়ির যে হট্টগোল কাজ এগুলো একদম শুরু হয়ে গেছে। এখানে প্যান্ডেল টানানো হবে, গেট করা হবে, তো সেই কাজগুলো অলরেডি চলছে, আর আব্বু চাচারা মিলে সেগুলো দেখছিল। এরপর একদম বিকেলবেলা বের হয়েছি, আয়ান ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর বের হয়েছি। এখানে দেখলাম অলরেডি গেটের কাজটাও কমপ্লিট প্রায়। আর তারপরেই দেখি আমার ভাই চলে আসছে, ওর দুবাই চলে গিয়েছিল, 1.5 বছর বা তার বেশি হবে একটু। ওর যাওয়ার ব্লগটাও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো গিয়েছে, আর এখন মেনলি এসেছে বিয়ের জন্য, ওরই বোনের বিয়ে, সো ডেফিনেটলি বড় ভাই হিসেবে ওর তো থাকতেই হবে। এতদিন পরে গ্রামে ফেরার আনন্দ, তারপর বোনের বিয়ে, সবার সাথে দেখা, অনেক অনেক আনন্দের। ওর তো অবশ্যই ভালো লাগছে। আর আমিও একদম রাস্তায় যেতে দেখি ওদের গাড়িটা এসে থামলো, দেন ওকে নিলাম, দেখলাম, কথা বললাম, বাড়িতে ওকে দিয়ে দেন একটু বেরিয়ে হয়েছে, যেহেতু আয়ান অনেক খিটখিট করছিল ঘুম থেকে ওঠার পরে। তো চিন্তা করলাম একটু আশপাশ দিয়ে ঘুরে আসি বাইকে করে, ওর একটু মনটা ভালো হবে। সূর্যাস্ত এই সময়টা অনেক ভালো লাগে দেখতে। সারাদিন যতই গরম থাকুক, রাতে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। গ্রামের লোকেরা কম্বল গায়ে দিয়ে ঘুমায়, এটা ঢাকায় চিন্তা করা সম্ভব? এরপর ফেরার পথে দেখলাম একটা দোকানে হালিম বিক্রি করছে, তো আমরা হালিম নিলাম প্রথমে। আর এটার সাথে খাওয়ার জন্য ওখানে আসলে কোনো রুটি, পরোটা, নান কিছুই ছিল না, জাস্ট হালিম। আর আমরা তো হেভি কিছু খেতে চাচ্ছিলাম না, তাই হালিমটা নিলাম। অ্যান্ড দেন আমরা জানতে পারলাম যে ওখানে নল্লি হালিমও বিক্রি করছে। এই হালিমের দাম 60 টাকা ছিল, বাট 60 টাকা হিসেবে কোয়ান্টিটি ভালো ছিল, আর 5-6 পিসের মতো মাংস দিয়েছিল, খেতেও বেশ মজা ছিল, আবার একটা সাথে লেবু দিয়েছে। আর এটা হচ্ছে সেই নল্লি হালিম। নেওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে যে যদি জানতাম যে নল্লি তাহলে আমরা শুধু এই একটাই নিতাম, পরিমাণে আমাদের দুজনের জন্য পারফেক্ট ছিল, আর খেতেও দারুণ ছিল।